নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিজের ছবি এডিট করে পাইলটের পোশাকে সাজিয়ে ইনস্টাগ্রাম ও ডেটিং অ্যাপের প্রোফাইল বানিয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা ও সোনা নিয়ে প্রতারণার অভিযোগে শিব মন্দির সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হলো সিকিমের এক যুবককে। হোমের আবাসিকদের বাড়ি ফেরা ও পুনর্বাসনের সমস্যাগুলি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে এলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সহ ৩ সদস্যের এক প্রতিনিধি দল। রাতের অন্ধকারে চুরি হয়ে গেল সবুজ সাথীর নতুন সাইকেল। বোয়ালমারী নন্দনপুর এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রসন্ননগর পাড়ায়। উল্লেখ্য, ওই এলাকার স্থানীয় বাসিন্দা প্রতাপ সরকারের ছেলে প্রলয় সরকার সবুজ সাথী প্রকল্পের একটি নতুন সাইকেল পেয়েছে, কিন্তু গত রাতে হঠাৎই বাড়ি থেকে সাইকেলটি চুরি হয়ে যায়। বাড়ির মালিক প্রতাপ সরকার বলেন, নতুন সাইকেলটি চুরি হয়ে গেল। সবুজ সাথী প্রকল্প থেকে আমার ছেলে এই নতুন সাইকেলটি পেয়েছিল, তার রাতের অন্ধকারে চুরি হয়ে গেল। এর সঙ্গে তিনি বলেন, এলাকায় মাঝে মধ্যেই চুরি হচ্ছে, বর্তমানে চোরের দৌরাত্ম্য বেড়ে গেছে, তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আবেদনও রাখছেন তিনি। নমস্কার দাদা, বলছেন কি হয়েছে? রাতে অন্ধকারে রাতে ভোর এই 2:30টার দিকে চুরি হয়েছে। মানে কি চুরি হয়েছে? সাইকেল চুরি হয়েছে। নতুন সাইকেল? হ্যাঁ, নতুন সবুজ সাথী সাইকেল স্কুল থেকে দিছে। আচ্ছা, মানে আপনার ছেলে পেয়েছে? হ্যাঁ। কোথায় ছিল সাইকেলটা? সাইকেলটা যে বারান্দায় ছিল, বারান্দার মধ্যে ছিল। কখন টের পেলেন যে সাইকেল নেই বাড়িতে? টের পেলাম মানে সকালবেলা আর কি। আচ্ছা, সকালবেলা টের পেলেন যে সাইকেল নেই। নতুনই ছিল সাইকেল? হ্যাঁ, নতুনই ছিল। এই এলাকায় এরকম কি আরো চুরি হয়েছে বা হয় এরকম মাঝে মধ্যে সাইকেল চুরি হয়েছে? এর আগে তো হয়েছে। আচ্ছা আচ্ছা, এর আগে হয়েছে চুরি। সাইকেলটা কি লক করা ছিল? লকটা করা ছিল না আর কি, যেহেতু ঘরের ভিতরে ছিল সেই কারণে করেননি। হয়তো আমার ভুলটাই হয়ে গেছে আর কি, লক করতে পারিনি মনে আর কি। আচ্ছা, সকালবেলায় টের পেলেন যে সাইকেলটা বাড়িতে নেই? হ্যাঁ, খোঁজাখুঁজি করে দেখলেন নেই? বলছিলাম, যে সাইকেলটা পেয়েছে সবুজ সাথী, ওটা আপনার ছেলে, ওর নাম কি? আমার নাম হলো প্রলয় সরকার। প্রলয় সরকার। বলছি, আপনার কি নাম দাদা? আমার নাম প্রতাপ সরকার। এই জায়গাটার নাম কি? এই যে প্রসন্ননগর পাড়া, বোয়ালমারী প্রসন্ননগর পাড়া। রাজ্যে উচ্চ মাধ্যমিকে সপ্তম তিস্তাপাড়ের কোয়েল গোস্বামীর বাড়িতে গেলেন জলপাইগুড়ির বিধায়ক। সম্প্রতি জলপাইগুড়ি জেলার সদর ব্লকের কচুয়া বোয়ালমারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল গোস্বামী তাক লাগিয়ে দিয়েছে রাজ্য জুড়ে। গ্রামের সাধারণ পরিবারের মেয়ে হয়েও নানান প্রতিকূলতার মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিকে 491 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নিজের স্থান করে তাক লাগিয়ে দিয়েছে সে। শনিবার জেলার গর্ব সেই কোয়েল গোস্বামীর বাড়িতে পৌঁছে যান জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা। সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছার পাশাপাশি আর্থিক সহায়তা করলেন বিধায়ক। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন। বিধায়ক বলেন, আমরা সবাই গর্বিত, ওর প্রেসিডেন্সি কলেজে পড়ার ইচ্ছে, কিন্তু সেই কলেজের ভর্তির তারিখ পেরিয়ে গিয়েছে, তাও চেষ্টা করব রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ ব্যবস্থা করা যায় কিনা। আমি সমস্ত পার্টিকুলার্স নিয়ে নিলাম। ওর ইনিশিয়ালি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল, কিন্তু আনফর্চুনেটলি ওখানকার যে ডেট সেটা এক্সপায়ার করে যায়। এছাড়াও অন্যান্য কলেজের জন্যে ওর চান্স তো রয়েইছে, ভালো ভালো কলেজ কলকাতার। তবু প্রেসিডেন্সিতে কিছু বন্দোবস্ত করা যায় কি না সরকারের পক্ষ থেকে আমি অবশ্যই রাজ্য লেভেলে আমার অনুরোধ করব যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের কাছে। আর্থিক বিষয়টা নিয়ে কেমন দেখলেন স্যার? আসলে অনেক নিশ্চয়ই অনেক প্রতিকূলতার, অনেক এমনি এখানকার বাড়িঘর, কোয়েলের বাবা রয়েছেন আমার সঙ্গে, ওনার মা রয়েছে, ছোট বোন রয়েছে। সত্যিকারের যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে যে আর্থিকভাবে খুব একটা সচ্ছল পরিবার নয়, এবং সেখান থেকে উঠে এসে
যে উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে, এটা কিন্তু ভীষণ রকম গর্বের ব্যাপার। এবং কোয়েলের পক্ষে, কোয়েলের জন্যে আমাদের সহমর্মিতা এবং আমাদের সহযোগিতা সবসময় থাকবে, যাতে ও সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যাপারে। আজকে এই তো আমাদের স্যার এসছেন, এমএলএ স্যার এসছেন, অনেক অনেক ধন্যবাদ। উনি ওনার মূল্যবান সময় বের করে এখানে এসছেন। স্যার আমাকে সহযোগিতার আশ্বাস দিলেন, আমি অত্যন্ত আনন্দিত। তোমার কোন সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা এবং কোন কলেজে পড়ার ইচ্ছা? আমি ইংলিশ নিয়ে পড়তে চাই, আর আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে প্রেসিডেন্সিতে পড়বো, কিন্তু আমি একটু অ্যাওয়্যার না থাকার দরুন আমার এন্ট্রান্সের ডেটটা এক্সপায়ার করে যায় প্রেসিডেন্সিতে। সেই জন্যই আর কি এমএলএ সাহেবকে বললাম যে স্যারকে বললাম যে যদি অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে যদি থাকে স্যার আমাকে বললে আমার খুবই সুবিধা হয়। সেটাই জানালাম স্যারকে। অনেক অনেক ধন্যবাদ, স্যার এলেন, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। কোয়েল গোস্বামী। বিশেষভাবে সক্ষম ছাত্র নয়ন দত্তের পাশে দাঁড়ালো রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। শুক্রবার নয়নের বাড়িতে গিয়ে ফুল মিষ্টি উত্তরীয় দিয়ে শারীরিক অক্ষমতাকে জয় করে মাধ্যমিক পরীক্ষায় তার ভালো ফলের জন্য সম্বর্ধিত করেন রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর জলপাইগুড়ি জেলা কমিটির নেতৃবৃন্দ। উচ্চশিক্ষায় যাতে তার কোনো অসুবিধা না হয় তার জন্য সর্বতোভাবে সাহায্যের পাশাপাশি যে কোনো প্রয়োজনে সমব্যথীর মনন নিয়ে পাশে দাঁড়ানোর কথা বলেন রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর জলপাইগুড়ি জেলা সম্পাদক রণজিৎ কুমার রায়, জেলা সভাপতি জয়দীপ চক্রবর্তী, জেলা নেতা সুব্রত ভৌমিক। প্রসঙ্গত উল্লেখ্য, জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের মুন্নাজ হ্যাপি হোম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নয়ন দত্ত বিশেষভাবে সক্ষম একজন পরীক্ষার্থী। মাধ্যমিক 2025-এর জেলার রেজাল্টের মান কিছুটা হলেও ধরে রাখতে সমর্থ হয়েছে, এমনটাই মনে করছে শিক্ষক থেকে অভিভাবক মহল। অবিশ্বাস্য হলেও সত্য, একদিকে যখন বিগত কয়েক বছর ধরে লাগাতার মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জেলার গ্রাফ, সেই সময় একজন দিব্যাঙ্গ পরীক্ষার্থীর এমন ফলাফল তাক লাগিয়ে দিয়েছে জেলায়। নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন, বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে রেজাল্ট নিতে গিয়েছিল সে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী জলপাইগুড়ি জেলা কমিটির তরফ থেকে আমরা আমাদের জলপাইগুড়িতে প্রীতি হয়েছে, আমাদের একটি ছোট্ট ভাই মাধ্যমিক পরীক্ষায় 79% নম্বর পেয়েছে। আমরা গর্বিত যে প্রতিবন্ধকতা কোনো শিক্ষাকে কোনো বাধা হতে পারে না, শিক্ষা তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা সেই ভাইকে সামান্য একটু সম্মাননা দিতে পেরে আমরা খুব খুশি। আমরা ভাইকে অভিনন্দন জানাচ্ছি, আগামী দিনের জন্য আমরা পাশে আছি। ভাই ধরো। শুক্রবার রাতে লাড্ডু বিতরণ করে ভারতীয় সেনাদের পাশে থাকার বার্তা দিল জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের সদস্যরা। পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। জলপাইগুড়িতে জয় হিন্দ ইন্ডিয়ান আর্মি লেখা ফ্লেক্স নিয়ে লাড্ডু বিতরণ করছে দাদাভাই ক্লাবের সদস্যরা। শুক্রবার রাতে তারা লাড্ডু বিতরণ করার পাশাপাশি সেনাবাহিনীদের পাশে থাকার বার্তা দেন। ভারত মাতা কি বলো, ভারত মাতা কি, ভারত মাতা কে। জয় হিন্দ, জয় হিন্দ। উল্লসিত, উদ্ভাসিত এবং আশা করছি আগামী দিনে আমাদের সেনাবাহিনী যেভাবে ভারতের পতাকাকে উড্ডীন রেখেছে সেভাবে পতাকাকে উড্ডীন রেখে পাকিস্তানকে যোগ্য জবাব দেবে। এবং শুধু তাই নয়, এবং পাকিস্তান বুঝবে যে ভারতবর্ষকে আঘাত করতে হলে তার পরিণতি কী হতে পারে, এবং সেই সবকই শেখাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এবং আমরা দেখতে পাচ্ছি এখন অবধি যুদ্ধের যা পরিস্থিতি রয়েছে তাতে পাকিস্তান সম্পূর্ণভাবে পুঁজিগ্রস্ত রয়েছে এবং তারা সম্পূর্ণ ব্যাকফুটে চলে গেছে।
সে কারণেই আমাদের মনে আজকে একটু আনন্দে উদ্ভাসিত সকলেই। হ্যাঁ, তার বহিঃপ্রকাশ হচ্ছে, বহিঃপ্রকাশের ফলে যে মিষ্টিমুখ করানো হচ্ছে এবং এই মিষ্টিমুখের মধ্যে দিয়ে যেমন মানুষের মধ্যে আস্থাকে ফিরিয়ে আনা, পাশাপাশি ভারতের সেনাবাহিনীর যে কৃতিত্ব সেটাকে আরেকবার স্মরণ করা। সোশ্যাল মিডিয়ায় কো পাইলট সেজে প্রতারণা, গ্রেপ্তার সিকিমের যুবক। সোশ্যাল মিডিয়ায় এবং ডেটিং অ্যাপের মাধ্যমে নিজেকে কো পাইলট পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা ও সোনার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলো সিকিমের এক যুবক। ধৃতের নাম হেমন্ত শর্মা, বয়স প্রায় 30 বছর। জানা গিয়েছে সে সিকিমের প্যাকিয়ং এলাকার বাসিন্দা এবং ব্যাঙ্গালোর এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ হিসেবে কর্মরত ছিল। অভিযোগ, হেমন্ত শর্মা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিজের ছবি এডিট করে পাইলটের পোশাকে সাজিয়ে ইনস্টাগ্রাম ও ডেটিং অ্যাপ প্রোফাইল তৈরি করে। এরপর বিভিন্ন তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস অর্জন করে অর্থ ও গহনা আত্মসাৎ করত। সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত অন্তত 300 জন তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তারই মধ্যে এক নার্সের থেকে 4 গ্রাম সোনা নিয়ে প্রতারণা করার ঘটনাও সামনে এসেছে। অভিযোগের ভিত্তিতে মেডিকেলের আউটপোস্ট থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অবশেষে 6 মে রাতে শিব মন্দির সংলগ্ন দুর্গা মন্দির এলাকা থেকে হেমন্তকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর অভিযুক্তকে 3 দিনের পুলিশ রিমান্ডে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার পদ্ধতি, অর্থ কোথায় লেনদেন হয়েছে ও অন্য কোনো সহযোগী আছে কিনা তা জানার চেষ্টা চলছে। এই ঘটনার মাধ্যমে এআই প্রযুক্তির অপব্যবহার এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয়ের বিপদ আরও একবার সামনে এলো। আপনি কি কোপাইলট? কোপাইলট আপনি? কতজনের সঙ্গে প্রতারণা করেছেন? हाँ? हाँ? 2-3 लोगों से। तो आपने खुद को को-पायलट बोले थे आप? एक्चुअल में आप को-पायलट है? नहीं, फिर उनसे क्या पैसा और सोना लेते थे आप? बस पैसा सोना नहीं है। पैसा लेते थे? हाँ। मतलब फ्रॉड करते थे एक तरह से? हाँ, पैसा उधार लेके वापस नहीं करता था। अच्छा, कितने दिन से करते थे ये चीज? जी, कितना दिन से किया था ये? बस हो गया 1.5 साल। 1.5 साल से कर रहे हैं। कितना पैसा लगभग सबसे लिए थे आप? किसी से 2,000, किसी से 1,000, किसी से नहीं, 500। टोटल कितना लिए थे? वही 35-30 हज़ार, 30-35 हज़ार उनको रिटर्न नहीं किए थे? वापस नहीं किया। आपका नाम क्या है? हेमंत। জলপাইগুড়ি রাজবাড়ী দিঘির পারে শুরু হলো 27তম মেচেনি মেলা, চলবে আগামীকাল পর্যন্ত। পূর্বসূচি অনুযায়ী শনিবার নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চের উদ্যোগে দুদিনব্যাপী 27তম মেচেনি মেলা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ির দিঘির পারে। আজ ও আগামীকাল রবিবার রয়েছে এই মেলা। উল্লেখ্য, প্রথম দিন সেমিফাইনাল ও পরদিন থাকছে ফাইনাল প্রতিযোগিতা। এর আগে রাজবাড়ি দিঘির পারে এই অনুষ্ঠানের প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত 26 বছর ধরে এই এলাকায় যেমন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তেমনি দীর্ঘ কয়েক দশক ধরে বহু পুরনো ঐতিহ্য ধরে রেখেছে এই সংগঠন। এবার অনুষ্ঠানের 27তম বছর। সংগঠনের সেক্রেটারি তরুণ কুমার রায় বলেন, আগামীকাল ফাইনাল পর্বে যে সকল দল পৌঁছবে তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে 3টি রূপোর ছাতা যেমন দেওয়া হবে, তেমনি থাকছে আর্থিক পুরস্কারও। পাশাপাশি বাকি দলগুলোকেও সাম্মানিক হিসাবে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। সেমিফাইনাল পর্বে প্রায় 14-15টি দল থাকলেও মূল পর্বে মোট 10টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। বিজয়ীদের বেছে নেবেন বিচারক মণ্ডলী। শুধু রাজবংশী সম্প্রদায়ই নয়, এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ও অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বলে তিনি জানিয়েছেন। আমার নাম হচ্ছে তরুণ কুমার রায়, আমি নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চের মারিয়া মিন্স সেক্রেটারি। আজকে হচ্ছে মেচেনি প্রোগ্রাম। এই মেচেনি প্রোগ্রাম আমরা দীর্ঘ 27 বছর ধরে করে আসছি। এই যে জায়গাটা হচ্ছে আমাদের মনসা মন্দির এবং শিব মন্দিরের মাঝখানে এই জায়গাটা হচ্ছে রাজবাড়ি পুকুর পাড়ের পিছন পাড়টা, মনসা মন্দির এবং শিব মন্দিরের মাঝখানে। এই জায়গাটার নাম হচ্ছে মেচেনি থলা, যেটা স্টেজ বলেন আপনারা, আমরা বলি থলা। এই মেচেনি থলাতে আমরা 27 বছর ধরে এই মেচেনি প্রোগ্রাম করে আসতেছি।
এটা হচ্ছে মেইনলি তিস্তা বুড়িকে কেন্দ্র করে, তিস্তা নদীকে কেন্দ্র করে গানটা। তো তিস্তা নদী একসময় খুব ভয়াবহ ছিল, ঝড় বাতাস থেকে বাঁচার জন্য এবং সারা বিশ্বের লোক যাতে সুখ শান্তিতে থাকে, যাতে সুস্থভাবে থাকে, সেইটা কামনা করার জন্য উত্তর বাংলার মহিলারা এই পূজাটা করেন, এই গানগুলো করেন। কিভাবে মানে কম্পিটিশনটা হচ্ছে, এভাবে দল কি করে বাছাই হচ্ছে বা যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান কি করে হচ্ছে? এখানে আজকে আমাদের হচ্ছে সেমিফাইনাল। আমরা এর আগে বাছাই পর্ব করছি। বাছাই পর্ব আমরা বিভিন্ন ভাবে করি, কোনো সময় ব্লক বেসে করি, কোনো সময় এখানে করি। এখানে যেমন 4 তারিখে একটা আমাদের প্রোগ্রাম ছিল, কিছু বাছাই পর্ব হয়েছিল। কোনোবার আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে গিয়ে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে সেমিফাইনালটা করাই। সেমিফাইনালটা করার পরে এখান থেকে আমরা 10টা টিমকে বেছে নিই। 10টা টিম নিয়ে আগামীকাল আমরা এটা ফাইনাল করব। কতগুলো টিম আছে এই পর্যন্ত সেমিফাইনাল? এখন আমাদের 18টা টিম আসার কথা, এখন পর্যন্ত আমাদের 13টা টিম আসছে। আর কিছু বাছাই করা হয়েছে 18টা, তার মধ্যে এবার মেইনলি প্রবলেম হচ্ছে যুদ্ধ জিগিরের জন্য বর্ডার এলাকার টিমগুলো আমাদের আসতে পারছে না। তারা কালকে আমাদের বলে দিয়েছে যে ওদের গার্ডিয়ানরা ছাড়ছে না বর্ডার এলাকার টিমগুলো। যেমন মেকলিগঞ্জ থেকে 3টা টিম আসার কথা ছিল, এদিকে সাতপুরা থেকে, এই টিমগুলো আসতে পারছে না। আগামীকাল এদের থেকেই বাছাই আজকে যে টিম আছে, আজকে যত সম্ভব 14 থেকে 15টা টিম হবে। সেই টিমের থেকে আমরা সিলেকশন করে 10টা টিমকে বাছাই করব। সেই 10টা টিম কালকে ফাইনালে খেলবে। এইখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিলেক্ট করব। আর ফার্স্ট প্রাইজ দেবো একটা হচ্ছে 6 ইঞ্চি রূপর ছাতা, সঙ্গে 10,000 টাকা প্রাইজ মানি। সেকেন্ড প্রাইজ 5 ইঞ্চি রূপর ছাতা, 7,000 টাকা প্রাইজ মানি। থার্ড প্রাইজ 4 ইঞ্চি হচ্ছে রূপর ছাতা, সঙ্গে 5,000 টাকা প্রাইজ মানি। এবং বাকি যে দলগুলো থাকবে তাদের আমরা একটা সাম্মানিক হিসাবে 3,000 টাকা করে দেবো। না না, রাজবংশীর আর এটা উত্তর বাংলার কৃষ্টি সংস্কৃতি। এখানে রাজবংশী ছাড়াও যোগী, তাঁতি, দেবনাথ এরাও এর সঙ্গে যুক্ত থাকে। এবং আমরা মানে করোনার আগে 2019-18 সালে 2-1টা দলের মুসলিম সদস্য আমরা পেয়েছিলাম। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। শনিবার জলপাইগুড়িতে এলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ 3 সদস্যের এক প্রতিনিধি দল। এদিন তারা জলপাইগুড়ি দক্ষিণ পান্ডাপাড়ার একটি হোমে যান। সেখানে 18 ঊর্ধ্ব আবাসিক মেয়েদের সাথে কথা বলেন তারা। এই বিষয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, সারা রাজ্য জুড়ে বিভিন্ন হোমগুলিতে এই ভিজিট চলছে। রেস্কিউড হয়ে অনেকেই হোমগুলিতে আসে, কিন্তু তারপর তাদের বাড়ি ফেরা ও পুনর্বাসনের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। এইসব বিষয়গুলি খতিয়ে দেখতেই আমরা সমস্ত হোমগুলিতে যাচ্ছি এবং আবাসিকদের সাথে কথা বলছি। অনেকের ইচ্ছে থাকলেও তারা বাড়ি ফিরতে পারছে না। যে অধিকার পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না। কেন এই সমস্যাগুলি হচ্ছে এবং সেক্ষেত্রে কিভাবে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া যায় সেটাই আমাদের প্রচেষ্টা রয়েছে। এগুলি নিয়ে আজ আমরা এনজিওর সাথে আলোচনা করলাম। আগামীতে এ নিয়ে সমস্ত হোমের প্রতিনিধিদের নিয়ে কলকাতায় বৈঠক হবে বলে তিনি জানিয়েছেন। রেস্কিউড হয়ে অনেকে আসে, তারপর তাদের বাড়ি ফেরার জায়গাটা একটু সমস্যা হয়, বা কিভাবে তারা তাদের পুনর্বাসন হবে সেই জায়গাটা পরিষ্কার থাকে না। সেই সব কারণেই আমরা উইমেন্স কমিশন থেকে থরলি সমস্ত হোম ভিজিট করছি। এটাও সেই কারণেই একটি পারপাস, সেই জন্যই আসা। এরকম দেখলেন এখানে ম্যাম? আদারওয়াইজ আমি তো আগেও এসেছি এখানে, এমনি মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো আছে ছেলে মেয়েরা, মানে বাড়ি ছাড়া যতটা ভালো থাকা যায়। কিন্তু কিছু এমআরএর পেশেন্ট, মানে মানসিক সমস্যা আছে, এরকম পেশেন্ট আছে যাদের ট্রিটমেন্ট চলছে।
আর কিছু আছে এদের মধ্যে এমআরও আছে, জেনারেল পেশেন্টও আছে যারা বাড়ি ফিরতে পারছে না, বাড়ির লোক নিতে চাইছে না, হয়তো কারোর বাড়ি আছে অথচ সে সেটা এনজয় করতে পারছে না। সেই জায়গাগুলো আমাদের একটু অ্যাড্রেস করতে হবে, কারণ তার লিগ্যাল রাইটকে আমরা চ্যালেঞ্জ করতে পারি না। তো সেইটা কিভাবে কি করা যায় আমাদেরও কিছু সাজেশন আছে, আমরা দিলাম। আর আমরা আরো ডিটেল চেয়েছি প্রত্যেকটি কেস ধরে ধরে, ওরা আমাদের পাঠালে আমাদের পক্ষ থেকেও যদি রেস্টোরেশনের জন্য আমরা কিছু করতে পারি, ধরুন অন্য স্টেট সেখানকার কমিশনকে যদি কিছু করা যায়, অন্তত নিজের জায়গায় যদি থাকে, আদারওয়াইজ এখানেও তো আরো দরকার হলে সিট এরা অ্যারেঞ্জ করতে পারবেন না। তো সেইগুলো একটু যদি তাড়াতাড়ি হয় সেটা অনেক বেটার, এবং সেটাই আমাদের সাজেশন। বলছি নিজলায় হোম তো বলো নাকি এর পাশাপাশি অনুভব হোম বা এই সমস্ত? না, আমাদের 18 অনূর্ধ্ব মানে 18-র ওপরে যারা তাদের, সুতরাং সেই অর্থে নিজেলয় হোমই আমরা আজকে ভিজিট করতে এসেছি। কতজন রয়েছে আছে? আজকে আছে 23 জন, বোধহয় নেই 20-20 এরকম হবে। মূলত সমস্যা কিছু উঠে এলো? হ্যাঁ, সমস্যা তো এটাই যে অনেক মেয়ে তার যে অধিকার সেটা সে পাচ্ছে না, এবং যেহেতু উইমেন্স কমিশন লাইক অ্যান আমব্রেলা এটা নিয়েই কাজ করে, অতএব সেই চ্যালেঞ্জড হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে তাদের অধিকারটা ফেরত দেওয়া যায়, সেটাই আমাদের প্রচেষ্টা। আমরা এনজিওর সঙ্গে সেই ব্যাপারেই কথা বললাম, এবং ভবিষ্যতে আবার মিটিং হবে, হয়তো সেটা সমস্ত হোমের প্রতিনিধিদের সঙ্গে কলকাতায় হবে। কিন্তু এটা একটা ইস্যু যেখানে অনেক মেয়েকে থাকতে হচ্ছে, তার পরিবার পরিজন থাকলেও যেহেতু তাদের ইচ্ছে হচ্ছে না, তারা নিচ্ছে না, সেটা তো হতে পারে না। মানে কারোর ব্যক্তি ইচ্ছের ওপর একটা মানুষের জীবন নিয়ন্ত্রিত হতে পারে না। তো সেগুলো নিয়েই আমাদের একটা পর্যালোচনা চলছে, সেটা পশ্চিমবঙ্গের সমস্ত হোম নিয়ে, এই নয় যে জলপাইগুড়ি এবং নিজলয়। তো সেটা আমরা আমাদের সাজেশন জানিয়ে গেলাম, আমরা ডিটেলটাও চেয়ে পাঠিয়েছি, তারপরে পরের স্টেপটা বলতে পারবো। রাজ্যের বর্তমান দুটো নাবালিকা মেয়ে বোধহয় এরকম গেছে, ওটা আমাদের এরিয়া নয়, ওটা নিয়ে চাইল্ড রাইটস কাজ করেন বলে আমরা ওটাতে ইন্টারভেন করিনি। অ্যাটলিস্ট আমি নিজলয় সেই হিস্ট্রিটা পাইনি, অতএব হ্যাঁ কোথাও কোথাও বিচ্ছিন্ন ভাবে যাচ্ছে ছেলেমেয়েরা, এরকম নয় যে পিকচারটা খুব বড় রকমের কিছু, কিন্তু একজন চলে যাওয়াও ঠিক নয়, সেখানেও কিছু প্রশ্ন উঠে আসে, নিরাপত্তার প্রশ্ন, তাদের নজরদারির প্রশ্ন। তো সেটা হওয়া কাম্য নয়, যাদের ভরসায় আছে তার তো বাড়ি বিকল্প হিসেবেই দেখছেন। আরো অনেক বেশি স্ট্রং এন্ড স্ট্রিনজেন্ট হওয়া উচিত আইন, মানে রক্ষণাবেক্ষণের জায়গাগুলো। ধারালো অস্ত্র দিয়ে এক যুবতীর ওপর হামলা চালালো যুবতীর প্রাক্তন প্রেমিক। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবতীকে ফুলবাড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পাড়ার একটি মেয়ের সঙ্গে জল আনতে বেরিয়েছিলেন ওই যুবতী। সেই সময় বাইকে চেপে এসে পথ আটকায় তার প্রাক্তন প্রেমিক। এরপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় সে। রক্তাক্ত অবস্থায় যুবতী মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা বান্ধবী চিৎকার করে এলাকাবাসীদের ডেকে নেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে দীর্ঘদিন কোনো সম্পর্ক ছিল না যুবতীর। তারপরও কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে অবিলম্বে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের ব্যবহৃত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত যুবক এবং তার পরিবার পলাতক। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী নাট্য কর্মশালা শুরু হলো। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর আয়োজনে স্থানীয় বান্ধব নাট্য সমাজের মিনি হলে 3 দিনব্যাপী বার্ষিক নাট্য কর্মশালা শুরু হয়েছে, চলবে 11 মে পর্যন্ত। নাট্য ব্যক্তিত্ব দেবব্রত আচার্যের তত্ত্বাবধানে শিশু কিশোর বিভাগের প্রায় 15 জন শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার কাজ চলছে। প্রথম দিন নির্দেশক রীনা ভারতী, দেবব্রত আচার্য, দলের সহসভাপতি অর্পিতা চক্রবর্তী সহ অন্যান্য অভিভাবকদের হাতে প্রদীপ প্রজ্বলন ও শিশু কিশোরদের সমবেত সঙ্গীতের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। 3 দিনে একটি ছোট্ট নাটিকা তৈরি হবে। শেষ দিন সেই নাটিকা মঞ্চায়ন ও শিক্ষার্থীদের শংসাপত্র প্রদানের মাধ্যমে কর্মশালা শেষ হবে বলে উদ্যোক্তারা জানান। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সম্পাদক মৌসুমী কুণ্ডু বলেন,
ধারাবাহিকভাবে শিশু কিশোরদের নিয়ে নাট্যচর্চা করা হলেও এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে আরও বেশি কিছু শিশুরা শিখতে পারবে ও নাটকে নতুন শিশুদের আগ্রহ বাড়াতে এই কর্মশালার আয়োজন। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী আমরা সারা বছর ধরে শিশুদের নিয়ে নাট্যচর্চা করি, শিশু কিশোরদের নিয়ে। তো আমরা প্রতি বছরই নাট্য কর্মশালার আয়োজন করি। এবারও তার অন্যথা হয়নি। আমরা যে নাট্য কর্মশালা আয়োজন করেছি বিশেষত শিশু কিশোরদের জন্য। আমাদের সারা বছর ক্লাস চললেও বিশেষ প্রশিক্ষক আনা হয়। এবার যেমন আমাদের মধ্যে আমরা পেয়েছি শ্রী দেবব্রত আচার্যকে, কোচবিহার কম্পাসের নির্দেশক, এবং উনি কর্মশালা করেন বিভিন্ন জায়গায়। তো ওনার থেকে আমরা বিশেষভাবে কিছু শেখবার জন্যই এবারে কর্মশালার আয়োজন। তার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম মানে এই শিশু কিশোরদের আরো নতুন নতুন মানুষদেরকে থিয়েটারে আনবার জন্য আমাদের এই প্রয়াস। কাদের উদ্যোগে কবে থেকে শুরু হয়েছে? জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর উদ্যোগে 9 থেকে 11 মে আমাদের বান্ধব নাট্য সমাজের মিনি হলে আমাদের এই ওয়ার্কশপটি হচ্ছে। আপনার নাম পরিচয় দিতে বলুন। আমার নাম মৌসুমী কুণ্ডু, সম্পাদক জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। শিলিগুড়িতে দেশবন্ধু পাড়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে দোকান বন্ধ করে পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। দুষ্কৃতীর তাণ্ডবের অভিযোগ, প্রতিবাদে দোকান বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ব্যবসায়ীরা। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার এনটিএস মোড় এলাকার ব্যবসায়ীরা এই প্রতিবাদ জানায়। স্থানীয় কাউন্সিলর ও পুলিশের আশ্বাসে পরবর্তীতে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। জানা গিয়েছে, দুদিন আগে টিকিয়াপাড়ার কয়েকজন দুষ্কৃতী এসে এনটিএস মোড় এলাকার এক গ্যারেজ ব্যবসায়ীকে মারধর করে। ঘটনায় ব্যবসায়ীদের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগ এরপরও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এরই প্রতিবাদে এদিন সকালে এনটিএস মোড় এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ব্যবসায়ীরা। খবর পেয়ে এলাকায় ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী ও শিলিগুড়ি থানার পুলিশ। বেশ কিছুক্ষণ আলোচনার পর প্রশাসনের তরফে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। স্বাভাবিক হয় পরিস্থিতি। স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে দুষ্কৃতী হামলা মেনে নেওয়া যায় না। সারা দেশ এক হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে। ঠিক একইভাবে স্থানীয় প্রশাসনের উচিত দেশবন্ধু পাড়ার মতো শান্তিপূর্ণ এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বন্ধ করা। ব্যবসায়ীরা কার্যত অতিষ্ঠ হয়ে এদিন এই পথ বেছে নিয়েছিলেন। তবে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। এনটিএস মোড় নিউ জলপাইগুড়ি স্টেশনগামী মূল রাস্তা হওয়ায় অবরোধের জেরে বেশ কিছু স্টেশনগামী গাড়ি আটকে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এনটিএস মোড়ে আমরা শুনেছি যে এখানে গতকাল একটি ঘটনা এখানে ঘটেছে এবং যারা এখানে উত্তেজনাকার পরিবেশ তারা তৈরি করেছে, এই জায়গাটায় ইতিমধ্যে আমরা এখানে এসেছি, পুলিশ প্রশাসন আছেন। আমরা এখানটায় দাঁড়িয়ে পুলিশের কাছে যে কথাটা বললাম, এই অঞ্চলে একটা শান্তিপূর্ণ অঞ্চল, এই শান্তিপূর্ণ পরিবেশকে আমাদের রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে। আমরা এখানে আছি, তো প্রশাসনকেও এই জায়গায় দাঁড়িয়ে যারা এই ঘটনার জন্য অশান্তি তৈরি করলো তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। শান্তি যারা বিঘ্নিত করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া, তাদেরকে গ্রেপ্তার করা, এগুলো করতে হবে। কিন্তু এই জায়গার যে শান্তিপূর্ণ অঞ্চল এনটিএস মোড়, ব্যবসায়ী বন্ধুরা, সাধারণ নাগরিকরা, একটা ব্যস্ততম মোড়, এই মোড়ে এই অঞ্চলে যাতে কোনো অশান্তি তৈরি না হয় সেটা আমরাও সজাগ এবং সতর্ক থাকছি। কি হয়েছিল ঘটনাটা দুদিন আগে? আমরা শুনেছি যে গতকাল একটি ঘটনা এখানে ঘটেছিল, কেউ একজন কাউকে দোকানে গিয়ে হামলা করেছিল, তার পরিপ্রেক্ষিতেই এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এই ঘটনাটা নিয়ে আমরা একদম সজাগ সতর্ক আছি এবং এলাকায় শান্তি যাতে বিঘ্নিত না হয় সেটাই আমাদের কাছে। ব্যবসায়ীরা তো দোকান বন্ধ করে প্রতিবাদ করেছে আজকে। সঠিকভাবেই ব্যবসায়ীদের প্রতিবাদটা যুক্তিসঙ্গত প্রতিবাদ। তাদের নিরাপত্তা একটা বড় প্রশ্ন, তাদের এখানটায় ব্যবসা চালাতে গেলে শান্তি পরিবেশ বড় প্রশ্ন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের যে এই যে চাহিদা, এই চাহিদা প্রশাসনকে পালন করতে হবে, অপরাধীদের ধরতে হবে। ব্যবসায়ীরা যে ফের দোকান খুলেছে, আপনি কি আশ্বস্ত করেছেন বা প্রশাসনের তরফে কোনো আশ্বস্ত পেয়েছেন? প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। আমরাও অ্যাপিল করেছি যে আসুন, এখানে আমরা ব্যবসার পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ এখানে আমরা করবার জন্য আপনারা যে ধারাবাহিকভাবে ভূমিকা পালন করছেন এই অঞ্চলে, আপনারা সেই ভূমিকা পালন করুন। দেশবন্ধু ব্যবসায়ী সমিতি তাদের একটা ভূমিকা আছে, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আজকের সময় দাঁড়িয়ে আপনারা এই পরিস্থিতিকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন।
এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025-এর খেলায় জয় পেল টাউন ক্লাব। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025-এ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত এদিনের খেলায় অংশগ্রহণ করে জলপাইগুড়ি টাউন ক্লাব বনাম রায়কতপাড়া ইয়াং অ্যাসোসিয়েশন। খেলায় টাউন ক্লাব 1-0 গোলে রায়কতপাড়া ইয়াং অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। টাউন ক্লাবের হয়ে গোল করেন প্রভাত প্রধান এবং তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিজের ছবি এডিট করে পাইলটের পোশাকে সাজিয়ে ইনস্টাগ্রাম ও ডেটিং অ্যাপের প্রোফাইল বানিয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা ও সোনা নিয়ে প্রতারণার অভিযোগে শিব মন্দির সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হলো সিকিমের এক যুবককে। হোমের আবাসিকদের বাড়ি ফেরা ও পুনর্বাসনের সমস্যাগুলি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে এলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সহ 3 সদস্যের এক প্রতিনিধি দল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।